17ই ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান। হ্যাঁ, এটা একটা বিশাল ঘটনা। প্রায় ২০ বছর পর তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরছে। হুম। তো আজকের এই মুহূর্তটা ঠিকভাবে বুঝতে গেলে আমার মনে হয় আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। একদম। বিশেষ করে এই দলের যিনি প্রতিষ্ঠাতা তারেক রহমানের বাবা জিয়াউর রহমানের জীবন আর তার রাজনৈতিক দর্শনটা বোঝা খুব দরকার। ঠিক তাই। আজ আমরা দেখব এই দুই প্রজন্মের নেতৃত্বের মধ্যে মিল বা অমিল কোথায়, আর বাবার তৈরি করা ভিত্তির উপর দাঁড়িয়ে ছেলের সামনে চ্যালেঞ্জগুলো আসলে কি। ব্যাপারটা ঠিক তাই। আমাদের হাতে থাকা সূত্রগুলো ঘাঁটলে একটা বেশ ইন্টারেস্টিং প্যাটার্ন দেখা যায়। কিরকম? একদিকে আছেন জিয়াউর রহমান, একজন সেনা কর্মকর্তা থেকে একেবারে রাষ্ট্রনায়ক, যিনি বাংলাদেশের রাজনীতিতে একটা সম্পূর্ণ নতুন ধারার সূচনা করেছিলেন। আর অন্যদিকে তার ছেলে তারেক রহমান। হ্যাঁ, যিনি একটা দীর্ঘ সময় প্রায় ২ দশক ক্ষমতার বাইরে থাকা একটা দলকে আবার রাজনীতির একেবারে কেন্দ্রে নিয়ে আসছেন। তাহলে আজকের আলোচনায় আমরা শুধু ফ্যাক্টস না ঘেটে বরং একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। অবশ্যই জিয়াউর রহমানের রেখে যাওয়া আইডিয়াগুলো আজকের দিনে কতটা প্রাসঙ্গিক, আর তারেক রহমানের নেতৃত্ব সেই লিগাসিকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে সেটাই দেখার বিষয়। তাহলে চলুন শুরুটা জিয়াউর রহমানকে দিয়েই করি। হ্যাঁ, সেটাই ভালো। আমরা তো জানি তার ক্যারিয়ার শুরু হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীতে ১৯৫৩ সালে। ৬৫ সালের পাক ভারত যুদ্ধে বীরত্বের জন্য কিন্তু হেলাল-ই-জুরাত উপাধিও পেয়েছিলেন। রাইট? কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। একজন পেশাদার সৈনিক হঠাৎ করে কিভাবে একটা দেশের স্বাধীনতার ঘোষণার সঙ্গে জড়িয়ে পড়লেন? আমাদের সূত্রগুলোতে এই রূপান্তরের গল্পটা কিভাবে বলা হয়েছে? এটা একটা দারুণ প্রশ্ন, কারণ এখানেই তার চরিত্রের মূল দিকটা বোঝা যায়। আচ্ছা। সূত্রগুলো বলছে জিয়াউর রহমান শুধু একজন সাধারণ সৈনিক ছিলেন না, ওনার মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা কিন্তু আগে থেকেই ছিল। তার মানে ১৯৭১ সালের ২৭শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করাটা কোনো আকস্মিক ঘটনা ছিল না। না, ঠিক তা নয়। এটা ছিল একটা চরম সংকটের মুহূর্তে দায়িত্ব কাঁধে তুলে নেয়ার একটা উদাহরণ। হুম। তিনি কিন্তু শুধু ঘোষণা পাঠ করেই থেমে যাননি। এরপর পুরো ৯ মাস রণাঙ্গনের নেতৃত্ব দিয়েছেন। ১ নম্বর সেক্টর এবং নিজের নামের জি ফোর্সের প্রধান ছিলেন। তার মানে তিনি শুধু ঘোষক নন, একজন সংগঠক ও যোদ্ধাও ছিলেন। এক্স্যাক্টলি। আর এই সাংগঠনিক দক্ষতাটাই কি পরে তার রাজনৈতিক জীবনে কাজে লেগেছিল? একদম। ১৯৭৫ সালে সেনাপ্রধান হওয়ার পর এবং পরবর্তীতে রাষ্ট্রপতির দায়িত্বে আসার পর আমরা তার সেই সাংগঠনিক ক্ষমতারই প্রতিফলন দেখতে পাই। তখন তো দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থিরশীল ছিল। ভীষণ। সেই রাজনৈতিক শূন্যতার মধ্যেই তিনি একটা নতুন প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভব করেন, আর সেখান থেকেই ১৯৭৮ সালে বিএনপি জন্ম হয়। আর বিএনপির ভিত্তি ছিল তার সেই বিখ্যাত ১৯ দফা কর্মসূচি। হ্যাঁ। এই ১৯ দফা কর্মসূচিকে তো অনেকেই তার রাজনৈতিক দর্শনের মূল চাবিকাঠি বলে মনে করেন। কাগজগুলোতে এই কর্মসূচি নিয়ে কী ধরনের বিশ্লেষণ পাওয়া যায়? এটা কি শুধুই কিছু প্রতিশ্রুতির তালিকা ছিল? দেখুন, বাইরে থেকে দেখলে এটাকে শুধু কিছু প্রতিশ্রুতির তালিকা মনে হতে পারে। যেমন ধরুন, উৎপাদন বাড়াতে হবে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে ইত্যাদি। কিন্তু এর গভীরে তাকালে একটা পরিষ্কার দর্শন দেখা যায়। সেটা কি? সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ এবং একটা আর্থসামাজিক বিপ্লব। জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন যে দেশের মানুষকে এক করতে হলে ধর্ম, ভাষা, সংস্কৃতির ভিত্তিতে একটা সমন্বিত পরিচয়ের প্রয়োজন। আর দেশের উন্নয়ন করতে হলে শহরের গণ্ডি পেরিয়ে গ্রামে যেতে হবে। ঠিক তাই। আর এখানেই তো খাল খননের মতো কর্মসূচির কথা চলে আসে, তাই না? হ্যাঁ। আমাদের সূত্রগুলো বলছে প্রায় ১৪০০ খাল খনন করা হয়েছিল। এটা তো একটা বিশাল কর্মযজ্ঞ। বিশাল তো বটে, কিন্তু এটা শুধু একটা সেচ প্রকল্প ছিল না। তাহলে এটা ছিল গ্রামীণ অর্থনীতির সাথে সরাসরি সংযোগ স্থাপনের একটা রাজনৈতিক কৌশল। আচ্ছা। এর মাধ্যমে তিনি গ্রামের সাধারণ মানুষ, কৃষক, মজুরদের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছিলেন যে উন্নয়ন মানে শুধু বড় বড় শিল্প বা শহরের চাকচিক্য নয়। এক্স্যাক্টলি। উন্নয়ন মানে তোমাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন।
এই যে গণশিক্ষা কার্যক্রম, গ্রাম সরকার ব্যবস্থা, এগুলো সবই ছিল ক্ষমতা আর উন্নয়নকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা। তার মানে তিনি একই সাথে অনেক প্রতিষ্ঠানও তৈরি করছিলেন, অবশ্যই। যেমন যুব উন্নয়ন, মহিলা বা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মতো নতুন নতুন মন্ত্রণালয় গঠন করা। আমাদের সূত্রগুলো বলছে তার সময়ই প্রথম মহিলা পুলিশ নিয়োগ হয়। হ্যাঁ, এই উদ্যোগগুলোকে দেখতে হবে নেশন বিল্ডিং বা জাতি গঠনের অংশ হিসেবে। একটা নতুন দেশের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো কতটা জরুরি সেটা তিনি বুঝেছিলেন। আচ্ছা, করা এগুলোও কিন্তু একটা জাতিকে তার নিজের পরিচয়ের ওপর গর্ব করতে শেখানোর অংশ। তিনি শুধু দেশ শাসন করেননি, দেশকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন। জিয়াউর রহমানের এই যে একটা সাংগঠনিক ক্ষমতা, মানে শূন্য থেকে দল এবং বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা, আমাদের সূত্রগুলো বলছে ঠিক এই একই চ্যালেঞ্জ এখন তারেক রহমানের সামনে। প্রায় ২০ বছর ক্ষমতার বাইরে থাকা একটা দলকে তিনি কিভাবে আবার নতুন করে সাজাবেন, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। চ্যালেঞ্জটা আসলেই বিশাল। তাই না? জিয়াউর রহমান যখন দল গঠন করেছিলেন তখন পরিস্থিতি ছিল একরকম। এখনকার রাজনৈতিক বাস্তবতা, সামাজিক মাধ্যম, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা সবকিছুই একদম ভিন্ন। তারেক রহমানকে শুধু দলকে ক্ষমতায় ফিরিয়ে আনলেই হবে না, এই নতুন বাস্তবতার সাথে দলকেও খাপ খাওয়াতে হবে। বাবার তৈরি করা কাঠামোটা তিনি পেয়েছেন, কিন্তু সেই কাঠামোকে ১বিংশ শতাব্দীর উপযোগী করে তোলাটাই তার আসল পরীক্ষা। আচ্ছা, এবার একটু দেশের বাইরের দিকে তাকাই। হ্যাঁ, জিয়াউর রহমানকে তো সার্ক বা সার্কের স্বপ্নদ্রষ্টা বলা হয়। ঠিক। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে একটা জোট গঠনের চিন্তা, এটা তো বেশ উচ্চাভিলাষী একটা পরিকল্পনা ছিল। এর পেছনে ভাবনাটা কি ছিল? ভাবনাটা ছিল খুবই দূরদর্শী। তিনি বুঝতে পেরেছিলেন যে রাজনৈতিকভাবে টিকে থাকতে হলে এবং দর কষাকষির ক্ষমতা বাড়াতে হলে আঞ্চলিক জোটের কোনো বিকল্প নেই। তখনকার স্নায়ুযুদ্ধের পৃথিবীতে বাংলাদেশ তো একটা নতুন আর তুলনামূলকভাবে দুর্বল দেশ ছিল। একদম। সার্কের মাধ্যমে তিনি দক্ষিণ এশিয়াকে একটি স্বতন্ত্র শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যেখানে দেশগুলো নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবে। তার সময়ই তো বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছিল। হ্যাঁ, যা ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটা বিরাট স্বীকৃতি। আচ্ছা, এই লিগেসিটা তারেক রহমানের জন্য এখন কতটা গুরুত্বপূর্ণ? কারণ এখনকার বিশ্ব তো আরও অনেক বেশি জটিল। এখানেই তারেক রহমানের কূটনীতির আসল পরীক্ষা হবে। কিভাবে? যে শপথগ্রহণ অনুষ্ঠানটি হচ্ছে সেটার দিকে তাকালেই আমরা কিছু ইঙ্গিত পাই। সূত্রগুলো বলছে অনুষ্ঠানে বিভিন্ন দেশি বিদেশি নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, এই অতিথিদের তালিকাটাই বলে দেবে নতুন সরকার কোন কোন দেশের সাথে সম্পর্ককে বেশি গুরুত্ব দিতে চায়। মানে তিনি কি বাবার মতো আঞ্চলিক সহযোগিতার উপর জোর দেবেন, নাকি নতুন কোনো ভূ-রাজনৈতিক সমীকরণে যাবেন? সেটাই এখন দেখার বিষয়। শপথ অনুষ্ঠানের কথা যখন উঠলই, তখন একটা ব্যাপার আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। কোনটা? প্রচলিত প্রথা অনুযায়ী এই অনুষ্ঠান তো বঙ্গভবনে বা অন্য কোথাও হতে পারত, কিন্তু এবার আয়োজন করা হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই স্থান নির্বাচনের পেছনে কি বিশেষ কোনো বার্তা আছে? অবশ্যই আছে। রাজনীতিতে সিম্বল বা প্রতীকের গুরুত্ব অনেক। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা একটা উন্মুক্ত জায়গা। এখানে অনুষ্ঠান আয়োজন করার মাধ্যমে সম্ভবত একটা বার্তা দেওয়া হচ্ছে যে নূতন সরকার জনগণের কাছাকাছি থাকতে চায়। একটা স্বচ্ছ এবং উন্মুক্ত রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে চায়। হ্যাঁ, এটা বদ্ধ দরজা পেছনের রাজনীতির বদলে প্রকাশ্য রাজনীতির একটা ইঙ্গিত হতে পারে। তার মানে এটা একটা নতুন শুরুর ইঙ্গিত? হ্যাঁ, অন্তত প্রতীকীভাবে তাই মনে হচ্ছে। ২০ বছর পর ক্ষমতায় ফেরাটা বিএনপির জন্য এমনিতেই একটা নতুন শুরু। ঠিক। আর এই ধরনের প্রতীকী পদক্ষেপের মাধ্যমে তারা সম্ভবত বোঝাতে চাইছে যে এটা শুধু ক্ষমতার পালাবদল নয়, এটা দেশ পরিচালনার ধরনেও একটা পরিবর্তন আনার চেষ্টা। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যা জানা যাচ্ছে তাতে মনে হচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মূল ফোকাস থাকবে গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন আর সামাজিক স্থিতিশীলতার ওপর। এই বিষয়গুলো তো তার বাবার ১৯ দফা কর্মসূচিতেও ছিল। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে তিনি বাবার দেখানো পথেই হাঁটবেন? দেখুন, মূলনীতিগুলো হয়তো একই থাকবে। গণতন্ত্র, উন্নয়ন এগুলো সবসময় প্রাসঙ্গিক, কিন্তু প্রয়োগের বাংশটা বদলাতে বাধ্য। যেমন জিয়াউর রহমানের সময় অর্থনৈতিক উন্নয়নের মডেল ছিল কৃষিভিত্তিক ও শ্রমঘন শিল্পের উপর নির্ভরশীল। এখনকার চ্যালেঞ্জ হল
চতুর্থ শিল্প বিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি। আচ্ছা। তারেক রহমানকে ভাবতে হবে কিভাবে দেশের তরুণদের এই নূতন অর্থনীতির জন্য তৈরি করা যায়। বাবার খাল খনন ছিল তখনকার সময়ের যুগান্তকারী পদক্ষেপ। হুম। এখনকার খাল খনন হবে হয়তো দেশব্যাপী উচ্চগতির ইন্টারনেট আর প্রযুক্তিগত অবকাঠামো তৈরি করা। এক্স্যাক্টলি। আইডিয়াটা একই, উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, কিন্তু মাধ্যমটা ভিন্ন। তার মানে উত্তরাধিকারকে গ্রহণ করা মানে অন্ধ অনুকরণ নয়, বরং সময়ের সাথে সাথে তাকে নূতন করে সাজিয়ে নেওয়া। একেবারে তাই। জিয়াউর রহমান তার সময়ে একজন আধুনিক রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি লেখকও ছিলেন। তার জাতীয় রাজনীতি বা বাংলাদেশের রাজনীতি বইগুলো পড়লে তার চিন্তার গভীরতা বোঝা যায়। ১৯৮১ সালে তার দুঃখজনক মৃত্যুর পর বিএনপি তার আদর্শকে ভিত্তি করেই রাজনীতি করে আসছে, কিন্তু এখন প্রায় ৪৫ বছর পর সেই আদর্শকে নতুন প্রজন্মের কাছে, নতুন পৃথিবীর কাছে প্রাসঙ্গিক করে তোলার দায়িত্ব তারেক রহমানের। তাহলে সব মিলিয়ে আমরা যা দেখছি তা হল একটি রাজনৈতিক উত্তরাধিকার এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আসছে, কিন্তু আসছে নতুন চ্যালেঞ্জ আর নতুন বাস্তবতার মোড়ে। ঠিক। জিয়াউর রহমান ছিলেন একজন প্রতিষ্ঠাতা, যিনি একটি দর্শন দিয়েছেন, একটি দল তৈরি করেছেন এবং কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আর তারেক রহমান হলেন সেই উত্তরাধিকারের ধারক, যাকে সেই দর্শন ও প্রতিষ্ঠানকে আজকের পৃথিবীর জন্য উপযোগী করে তুলতে হবে। বাবার রেখে যাওয়া ভিত্তিগুলো, যেমন বহুদলীয় গণতন্ত্র, গ্রামীণ উন্নয়ন বা জাতীয়তাবাদী আদর্শ, এগুলো এখনও বিএনপির মূল চালিকা শক্তি। কিন্তু সেগুলোকে এখনকার ভাষায়, এখনকার প্রয়োজনে নতুন করে ব্যাখ্যা করতে হবে। এখানেই তার নেতৃত্বের সার্থকতা নির্ভর করছে। আলোচনাটা সত্যি খুব ভাবনার খোরাক যোগায়। আমরা একটা বৃত্তকে সম্পূর্ণ হতে দেখছি। বাবার হাত ধরে যে দলের যাত্রা শুরু হয়েছিল, সেই দলের নেতৃত্ব দিয়ে ছেলে প্রায় ২ দশক পর আবার ক্ষমতায় ফিরছেন। আর এখানে আমরা আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে পারি। বলুন। আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো জিয়াউর রহমানের শাসনামলে নেয়া বহু উদ্যোগের কথা বলছে, খাল খনন থেকে নতুন মন্ত্রণালয় গঠন পর্যন্ত। তিনি ছিলেন একজন প্রতিষ্ঠান নির্মাতা, যিনি ভৌত এবং রাজনৈতিক কাঠামো তৈরিতে বিশ্বাস করতেন। হ্যাঁ। এখন প্রশ্ন হল, তারেক রহমান তার বাবার রাজনৈতিক দল ও উত্তরাধিকার লাভ করলেও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য তার পথটা কেমন হবে? ডিজিটাল যুগ, জলবায়ু পরিবর্তন এবং জটিল ভূরাজনীতির এই সময়ে দাঁড়িয়ে তার নেতৃত্ব কি বাবার মতো নতুন প্রতিষ্ঠান গড়ার দিকে মনোযোগ দেবে, নাকি বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করে তোলার দিকে? একটি রাজনৈতিক উত্তরাধিকারকে সামনে এগিয়ে নেওয়ার অর্থ কি কেবলই অনুসরণ, নাকি সময়ের প্রয়োজনে নতুন পথ তৈরি করা? এই প্রশ্নটির উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি।